আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। আগরতলায় প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণা সভায় মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট জনেরা। পর্যটকদের ভিড়ে রবিবার সাবরুমে দেখা গেল উৎসবের আমেজ। উন্নয়নে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের শ্রদ্ধা নিবেদন। নারী উদ্যোক্তাদের হাতে সাবরুম হস্তশিল্প মেলায় জ্বলে উঠল স্বনির্ভরতার আলো। ত্রিপুরায় প্রথমবার বড় আকারে সনাতনী হিন্দু সম্মেলন অনুষ্ঠিত। হতদরিদ্র কন্যা সঞ্চিতা নাথ দিল্লিতে জাতীয় বক্তৃতা প্রতিযোগিতায় ত্রিপুরার প্রতিনিধি। সোনামুড়ায় যাত্রাপুরে 2,75,000 গাঁজা ধ্বংসে মেগা পুলিশ অভিযান। এখন সংবাদ বিস্তারিত। প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মরণে এক স্মৃতিচারণা সভার আয়োজন করা হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে। শ্রদ্ধা ও ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর 1 মিনিট নীরবতা পালন করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। স্মৃতিচারণা সভায় বক্তারা তাদের বক্তব্যে বিশ্ববন্ধু সেনের জীবন, কর্ম এবং সমাজের প্রতি তার অবদানের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার বক্তব্যে বলেন, প্রয়াত বিশ্ববন্ধু সেন ছিলেন একজন আদর্শ মানুষ ও সমাজসেবী। রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, বিশ্ববন্ধু সেন মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত রেখে গেছেন তা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য মন্ত্রী ও বিধায়করা প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণা করেন এবং তার সঙ্গে কাটানো নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, বিশ্ববন্ধু সেন ছিলেন অত্যন্ত সহজ সরল ও মানবিক গুণে সমৃদ্ধ একজন মানুষ, যিনি সর্বদা সমাজের কল্যাণের কাজ করে গেছেন। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে অপারেশন যেটা হয়েছিল সেটা কিন্তু এখানে কিন্তু একদম 100% বেটার হয়েছে। সেটা এইমসের যারা এসছেন ডাক্তারবাবুরা সেটা কিন্তু ওনারা বলেছেন। এবং আমরা এই যে 139 দিন থেকে 40 দিনে এটা পুরো 139 to 40 days জীবন যুদ্ধে উনি কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হলেন। একে তো সবসময় জীবন যুদ্ধ নিয়ে ওনার সবসময় ওনার যে ইতিহাস আমরা শুনি, যেভাবে মানে কমিউনিস্টদের বিরুদ্ধে উনি প্রতিরোধ এবং প্রতিবাদ করেছেন, সেটা ইতিহাস সবাই জানে। এবং আমাদের কাছে অত্যন্ত ভালো লাগতো যে এইরকম একটা যিনি নাটকের সংস্কৃতি ব্যক্তিত্ব, নাটকের সাথে জড়িত, যাত্রার সাথে জড়িত, নিজে কবি হিসাবে একদম বিখ্যাত কবি হিসাবে এত সুন্দর সুন্দর এই যে সৃষ্টি, এবং যেটা আমার এখানে মুখ্য সচেতক বলেছেন যে ঘরের ভিতরে আমি একদিন রুমের মধ্যে গেলাম, রবীন্দ্রসঙ্গীত শুনতেন, প্রতিটা শব্দ বোঝার চেষ্টা, অনেক কিছু শেখার আছে। আমরা কিন্তু কানে কমও শুনি, আবার দেখিও কম, আর না শুনে আমরা মানে অনেক কিছু বলি, আবার দেখেও না দেখে অনেক কিছু বলি। তো এইসব ব্যক্তি বুঝেন, দেখেন এবং এটাকে হৃদয়ঙ্গম করার কারণেই কিন্তু শ্রেষ্ঠত্বের একটা অধিকার হয়েছে। মাঝে মাঝে আমি দেখতাম যে বিধানসভার মধ্যে একবার মনে আছে, আমি তো নতুন নতুন মানে বিধায়ক প্লাস মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তো একবার লাস্ট যখন আমি বক্তব্য রাখলাম যে যতগুলো মানে বিরোধীরা যতগুলো কোশ্চেন জিজ্ঞেস করেছে, আমি লাস্ট দিন সমস্ত যে ওদের উত্তরগুলো কিন্তু আমি দিয়েছি। প্রতিটা জিনিস উত্তর দেওয়ার সুবাদে উনি কিন্তু সেখানে একদম মানে ওপেনলি বলেছেন যে ত্রিপুরার বিধানসভার ইতিহাসে আমি জানি না, বলে আমি তো এতদিন ধরে আছি, কেউ এইভাবে এত রেসপেক্ট যে যারা মানে বিরোধী প্রতিটা প্রশ্নের উনি উত্তর দিয়েছেন, একমাত্র এই মুখ্যমন্ত্রীকে আমি দেখলাম। এই যে বিষয় মানে কিন্তু উনি উৎসাহ প্রদান করলেন, কিন্তু তা আমার মধ্যে আরও কাজ করার একটা ইচ্ছে প্রকাশ হলো যে বা আমাকে তো উনি কমপ্লিমেন্টারি দিলেন, কমপ্লিমেন্ট করলেন, সেটা একটা সাংঘাতিক বিষয়। 4 বারের মুখ্যমন্ত্রী আমরা সবাই জানি যে 2008, 13 এবং 28 এবং আমাদের 18 এবং আমাদের 23-এ, এবং আমাকে যে কোনো জায়গার থেকে একজন বললেন যে এইবার কিন্তু ওনাকে অধ্যক্ষ বানাতে হবে। ঠিক আছে, আপনারা যখন ইচ্ছা প্রকাশ করেছেন আমার অসুবিধা নেই। এবং সেইভাবে উনি হয়েছেন এবং খুব ওনার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি বললাম, আরে আমি তো কিচ্ছু না, এগুলো তো আমাদের পার্টির যা নিয়ম আছে সেইভাবেই হয়, আমার এখানে কিছু করার নেই।
তো সত্যি আজকে মানে ওনাকে হারিয়ে শুধু বন্ধুকে আমি হারাইনি, আমার মনে হয় যে ত্রিপুরার মানুষ সত্যিকারের অর্থে একজন ভালো জননেতা এবং মানুষের সাথে যুক্ত এবং এইরকম একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা কিন্তু হারিয়েছি। খুব বেশি এটা বলার প্রয়োজনীয়তা নেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে রয়েছেন, উনি ওনার স্মৃতিচারণ করবেন। আমাদের পূর্ববর্তী বক্তাদের থেকে আমরা শুনেছি যে ওনার ছাত্র জীবনেই হোক, রাজনৈতিক জীবনেই হোক এবং বিধানসভায় কিভাবে উনি বিধানসভা পরিচালনা করতেন সেটা সুবিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। আমার কাছে যেটা আমি যতদূর জানি 2008 সালে উনি প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন এবং বিভিন্ন সময়ে প্রায় 11তম অধ্যক্ষ হিসাবে উনি দায়িত্ব পালন করছিলেন। স্বর্গীয় বিশ্ববন্ধু সেন যেরকম কবিতা লিখতেন সেরকম নাট্যকার ছিলেন এবং একদম যেরকম ওনার বয়স, যে যারা ছোট আছে তাদের সঙ্গেও যেভাবে হাসি ঠাট্টা মজা করতেন, মনে হতো যেন বয়সটা যেন সেই সময় তারতম্য থাকতো না, এই বয়সটা যেন উনি সেইভাবেই মেনে নিতেন, এরকম ভাবে আপন করে নিতেন। উনি রাজনৈতিক জীবনে এখানে যেহেতু আমাদের সময়ের অভাব, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমারও একটা বড় সভা রয়েছে, কাজেই এখানে রতন চক্রবর্তী, আমাদের সন্তোষ দা, ওনারা একটা সময় খুব ঘনিষ্ঠতা ছিলেন যে আমাদের বিশ্ববন্ধু সেনের সঙ্গে, এবং আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রায় সময় ওনার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা করতেন। আর তখন শুনতাম যে উনি কিভাবে ওনারা যখন পলিটিক্যাল রাজনৈতিক ময়দানে ছিলেন, তারা একসঙ্গে অনেক জায়গায় ভ্রমণও করেছেন, এক বিছানায় ঘুমিয়েছেন। তো তাদের থেকে অনেক কিছু শুনতাম, তারা যখন দুইজন এক জায়গায় হতো তখন অনেক কিছু আলোচনা করতেন। রবিবার সাব্রুমে এক ভিন্ন চিত্র দেখা যায়। পর্যটকদের ভিড়ে সাব্রুম যেন এক পর্যটন নগরীতে রূপ নেয়। আগরতলায় খয়েরপুর দাসপাড়া এলাকা থেকে প্রায় 87 জন ভ্রমণ পিপাসু একত্রিত হয়ে সাব্রুম ভ্রমণে আসেন। তাদের মূল উদ্দেশ্য ছিল সাব্রুমের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা ও ওই এলাকার উন্নয়নকে কাছ থেকে অনুভব করা। ভ্রমণকারীরা সাব্রুমে এসে রাম ঠাকুর আশ্রম, কালীবাড়ি, মৈত্রী সেতু সহ একাধিক গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। বিশেষ করে মৈত্রী সেতু তাদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। প্রাকৃতিক সৌন্দর্য ও উন্নত পরিকাঠামো দেখে পর্যটকরা বেশ মুগ্ধ হন। ভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা থেকে আসা পর্যটকেরা জানান, বর্তমানে সাব্রুম অনেকটাই উন্নত হয়েছে। অনেকেই বলেন, আমরা প্রথমে সাব্রুমে এসে এই শহরকে চিনতেই পারিনি। এত উন্নয়ন হয়েছে যে সাব্রুমকে এখন একটি আধুনিক পর্যটন কেন্দ্র বললে ভুল হবে না। তারা আরও জানান, সাব্রুমের এই উন্নয়নের পেছনে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের অবদান রয়েছে বলে তারা শুনেছেন। তার সময়কালে এই এলাকায় পরিকাঠামোগত উন্নয়ন, রাস্তা, সেতু এবং পর্যটন ব্যবস্থার উন্নতি হয়েছে বলেও মত প্রকাশ করেন ভ্রমণকারীরা। সার্বিকভাবে বলা যায়, সাব্রুম এখন শুধু সীমান্ত শহর নয়, বরং ধীরে ধীরে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করছে। এই ধরনের পর্যটক সমাগম ভবিষ্যতে সাব্রুমের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন স্থানীয়রা। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। দাদা, আপনার নাম? ভাস্কর চক্রবর্তী। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আগরতলা। সাব্রুমে কোন কোন জায়গায় ঘুরেছেন? সাব্রুম রাম ঠাকুর সেবা মন্দির, এখানে একটা শিব মন্দির আছে, বৌদ্ধ মন্দিরেরই একটা আছে। এরপর আমরা এখন আছি মৈত্রী সেতুতে। এখান থেকে আমরা যাবো আবার আপনার বুদ্ধিস্ট ইউনিভার্সিটি বৌদ্ধ মন্দির, মনুতে যাব একটা মন্দির, এরপরে আগরতলা রিটার্ন করবো। আপনার নাম? কোন জায়গা থেকে এসেছেন আপনারা? আগরতলা থেকে এসেছি। আপনারা সাব্রুমে কোন কোন জায়গায় ঘুরেছেন? এখন প্রথমে আমরা রাম ঠাকুর আশ্রম গেলাম, তারপর কালী মন্দির দেখলাম, শিব মন্দির দেখলাম, এখন মৈত্রী সেতু। সাব্রুমে এসে কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে। আগে কোনোদিন এসেছেন? সবাই নিয়ে আইলাম, খুব ভালো লাগছে। কতজন এসেছেন আপনারা? 80 জন। আপনারা কি ফ্যামিলি নাকি? না, ফ্যামিলি না, আমরা পাড়া প্রতিবেশী মিলে ফ্যামিলিও আছে। আপনারা পাড়ার নাম? আমরা খয়েরপুর দাসপাড়া।
সাবরুম আগে কোনোদিন এসেছেন সাবরুমে? না এই প্রথম। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তার অবদানের কথা স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। শ্রদ্ধা নিবেদন সভায় সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে স্মরণ করা হয়। নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে বলেন, সুধীর রঞ্জন মজুমদার ছিলেন একজন সৎ, আদর্শবাদী ও জনদর্দী নেতা, যিনি রাজ্যের উন্নয়ন এবং মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বক্তারা আরও বলেন, তার নেতৃত্ব ও রাজনৈতিক দর্শন আজও কংগ্রেস কর্মীদের অনুপ্রেরণা যোগায়। রাজ্যের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত নেতার স্মৃতির প্রতি সম্মান জানানো হয় এবং তার আদর্শ অনুসরণ করে এগিয়ে চলার অঙ্গীকার করা হয়। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের আজ 17তম মৃত্যুর পুণ্যতিথি। এই উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা রাজ্যেই এই দিনটি আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি। সুধীর রঞ্জন মজুমদার আমাদের অনুপ্রেরণা, একজন সহজ সরল সমাজ সেবক হিসাবে এই রাজ্যের সাধারণ মানুষের যেমন উনি প্রিয়জন ছিলেন, সমস্ত কংগ্রেস কর্মীদের একজন গর্বের মানুষ হিসাবেও আমরা ওনাকে পেয়েছি। ওনার রাজ্যের প্রশাসনিক দায়িত্ব নিয়ে উনি যে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের জন্য যে কাজ করে গেছেন, আজও এই রাজ্যের মানুষ ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বর্তমান রাজনীতিতে এই সহজ সরল মানুষটিকে আমরা অনুভব করি যে যেভাবে আজকে রাজনীতিতে দুর্বৃত্তায়ন বা দুরুপয়োগ চলছে, যে প্রশাসন আজকে সাধারণ মানুষকে নানাভাবে তাদেরকে ন্যায় বিচার পাইতে বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে দলবাজি স্বজন পোষণের মধ্য দিয়ে চলছে, এতে সুধীরবাবু একটা দৃষ্টান্ত যে উনি দলমত নির্বিশেষে কাজ করে গেছেন। আজকে ওনার প্রাসঙ্গিকতা সকলেই এটা উপলব্ধি করেন। সাবরুমে জেলাভিত্তিক হস্তশিল্প মেলা চলছে, যা চলবে 14 দিন ধরে। মেলায় অংশগ্রহণ করেছেন নানা ধরনের হস্তশিল্প তৈরি করা নারী উদ্যোক্তা। মেলায় নারীদের নিজস্ব হাতে তৈরি জিনিসপত্র প্রদর্শন ও বিক্রির মাধ্যমে তারা সমাজে আত্মনির্ভরশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। মেলায় আমাদের প্রতিনিধি দল পুরো মেলা ঘুরে দেখেন এবং দুটি বিশেষ আকর্ষণীয় স্টল খুঁজে পান। প্রথমটি হলো খাচুক চকলেট নন ফার্ম কালেকটিভ, যেখানে বিভিন্ন ধরনের চকলেট তৈরি করা হয়। জানা যায় এই চকলেটগুলো আগরতলা সরস মেলায় 3 লাখ টাকার বেশি বিক্রি হয়েছে। দ্বিতীয় স্টলটি হলো কলার তৈরি চিপস এবং হাতে বানানো জনজাতীয় মালা, যা নারীদের হাতে তৈরি। উভয় স্টলের উদ্যোক্তারা রূপাইছড়ি আরডি ব্লক সমবায় সমিতির থেকে তাদের টিমের জন্য বিশেষ অনুপ্রেরণা পেয়েছেন। মেলার এই স্টলগুলো শুধু বিক্রির দিক দিয়ে নয়, বরং নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্যোগের প্রতিফলন হিসেবে বিশেষ গুরুত্ব রাখে। মেলার মাধ্যমে দেখা যায় ছোট উদ্যোগও সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে সক্ষম। মেলায় আয়োজনকারীরা জানান, এমন উদ্যোগ নারীদের স্বনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্থানীয় হস্তশিল্পকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে সহায়ক হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এই দিদিদের। যে দিদিরা এগুলো তৈরি করেছে, এখানে দুজন দিদি আছেন। আপনাদের নাম?
দিদিদের কীভাবে আত্মনির্ভর করতে হয় ওনাদের থেকে প্রেরণা নেবেন। আপনার নাম? আমার নাম সুচিতা ত্রিপুরা। আমার ক্লাস্টারের নাম রূপেশ্বরী মহিলা ক্লাস্টার সমবায় সমিতি লিমিটেড। আমার ব্লকের নাম রূপেশ্বরী আদি ব্লক। আমার বিসি বুস্টপ্লি। আচ্ছা দিদি, আপনারা কিভাবে প্রেরণা পেয়েছেন যে এই চকলেট তৈরি করবেন? আমরা প্রথমে 4 দিনের ট্রেনিং পাই এরপরে দিয়ে আমরা সিদ্ধান্ত হয় এই চকলেটটা নিয়ে আমরা স্বনির্ভর করবো। আচ্ছা এটা নিয়ে এরপরে দিয়ে আমরা TRLM-এর সাথে অনেক হেল্প করছে। আমরা ট্রেনিং ব্যাপারে বা মেশিন কীভাবে আনবো, প্যাকেজিং কীভাবে করবো, তোমরা কি করবো সব নিয়ে আমরা। আচ্ছা, এখানে যে আপনারা যে প্রোডাক্টটা তৈরি করেন, এটার যে কাঁচামালটা কোথা থেকে আসে? কাঁচামালটা সব গুজরাট থেকে আনা হয় বা কলকাতা থেকেও আনা হয়। এই যে স্বসহায়ক দলে কতজন দিদি কাজ করে? আমরা মেম্বার আছে 10, আচ্ছা 10 জন মেম্বার, তো এখন 5 জন মেম্বারে কাজ করে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন একজন নারী কি করে আত্মনির্ভর হতে পারে নিজেদের প্রচেষ্টায়। ওনারা যে প্রচেষ্টা করেছে ওনাদের সাধুবাদ জানায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। খোয়াই মহকুমায় প্রথমবারের মতো সনাতনী হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খোয়াই বিমানবন্দর মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের হিন্দু মহাকাল সেনার রাষ্ট্রীয় অধ্যক্ষ মহন্ত যোগী রোতাসনাথ, বিদ্যাভারতীয় প্রান্ত সংগঠনের মন্ত্রী নীলমণি চক্রবর্তী, ভারত সেবাশ্রম সংঘের অসীমানন্দ মহারাজ সহ অন্যান্য সাধু ও ধর্মগুরু। সম্মেলনের শুরুতে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা সনাতনী হিন্দুদের একতা বজায় রাখার আহ্বান জানান এবং সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হওয়া নির্যাতন নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। মহন্ত যোগী রোতাসনাথ এক সাক্ষাৎকারে বলেন, এই সম্মেলন শুধু ধর্মীয় মিলন নয়, বরং হিন্দুদের জাগরণের প্রতীক। আমরা চাই ভারতের হিন্দুরা একজোট হয়ে পাশে দাঁড়াক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। कि जो खुद को ये बताने का है, भारत माता को ये दिखाने का है कि हम उसके पूत सपूत उसके लिए में क्या करके दिखा रहे हैं। बांग्लादेश में आज हिंदुओं को मारा जा रहा है, तो वहां पर हिंदू बटा नहीं है, कटा है। हिंदू वहां पर क्यों कटा है? क्यों कि वहां पर घटा है, इसीलिए वहां पर हिंदू कटा है। आज धीरे धीरे हिंदुस्तान के अंदर भी कई स्टेटें ऐसी है कि जहां पर हिंदू कम हो रहा है और मुसलमान ज्यादा बढ़ रहे हैं। पश्चिम बंगाल में, आसाम में, त्रिपुरा में जो डाटा है, बांग्लादेशी मुसलमान सबसे ज्यादा आसाम में, त्रिपुरा में और पश्चिम बंगाल में है। जितने भी मुसलमान, मैं आज इस प्रोग्राम से घोषणा करना चाहता हूं, खासकर जो त्रिपुरा में मुसलमान हैं, जो बांग्लादेश से आए हुए हैं, कृपा करके अपना बोरी बिस्तरा जल्दी बांधकर बांग्लादेश जाने की कोशिश करें। এই অবস্থা তৈরি হয়ে গেছে। আর একটু আগেও যে মহারাজজি বলেছেন যে এখন সুযোগ, ভগবান বারবার সুযোগ দেয় না, এখন সুযোগ সংগঠিত হওয়া। এই সুযোগে যদি আমরা যদি সংগঠিত না হই, তাইলে এই হিন্দুদেরকে বাঁচাতে বাইরের থেকে কেউ আসবে না। দেশ যাচ্ছে, উত্তর পূর্বাঞ্চলকে ডাকতে হবে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে, নর্থ ইস্টের মধ্যে সমস্যা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করা হচ্ছে। যে ধরনের কোনো ইস্যুই নেই, এগুলোকেও ক্রিয়েট করা হচ্ছে বিভিন্ন ভাবে। পত্রপত্রিকা তৈরি করা হচ্ছে, মিডিয়াতে দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাবে এগুলো বানানো হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মাওবাদ, মার্ক্সবাদের মাধ্যমে বিভিন্ন ধরনের আন্দোলন ক্রিয়েট করা হচ্ছে। যে ধরনের কোনো আন্দোলন হতেই পারে না, সেগুলো আন্দোলন তৈরি করা হচ্ছে। তেজপুর বিশ্ববিদ্যালয় উত্তর পূর্বাঞ্চলের সব থেকে ভালো সায়েন্স এন্ড টেকনোলজিতে উন্নত বিশ্ববিদ্যালয়, সেখানে মাওবাদীরা শুরু করে দিয়েছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের সঞ্চিতা নাথ এবার রাজ্যের হয়ে দিল্লিতে জাতীয় বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সে হতদরিদ্র দিনমজুর শঙ্করকান্তি নাথ ও মা আদরিণী নাথের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে রাজ্যের নাম উজ্জ্বল করেছে। সঞ্চিতা মূলত ইউথ ফেস্টিভ্যাল 2026-এ জেলা ও রাজ্যভিত্তিক নির্বাচন শেষে ত্রিপুরার প্রতিনিধিত্বের সুযোগ পায়। এতে সে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতা আগামী 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রতিযোগিতার নাম বিকশিত ভারত ইয়ং লিডার ডায়লগ। সঞ্চিতা নাথের এই সাফল্যে কদমতলা কুর্তি মণ্ডল যুব মোর্চা তাকে সংবর্ধনা জানিয়েছে এবং তার আগামী দিনের জন্য শুভেচ্ছা ও সাফল্য কামনা করছে। যুব মোর্চার মণ্ডল সভাপতি অমিতাভ নাথ বলেন, হতদরিদ্র পরিবারের মেয়ের এই সাফল্যে গোটা কদমতলা ও ত্রিপুরা গর্বিত। 5 জানুয়ারি থেকে সঞ্চিতা ও অন্যান্য প্রতিযোগীরা আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও ইউথ অ্যান্ড অ্যাফেয়ার্স দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ সকল প্রতিযোগীদের সঙ্গে দেখা করবেন। সঞ্চিতা ছোটবেলা থেকে গান, নাচ ও বক্তৃতায় দক্ষ। তার এই সাফল্যে শুধু কদমতলা নয়, গোটা ত্রিপুরায় খুশির আবহাওয়া সৃষ্টি হয়েছে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে পার্টিসিপেট করেছি। আমি চেষ্টা করেছি যাতে এমার্জেন্সি পিরিয়ড নিয়ে কিছু জানার, প্রথমত ওইটা ঘেটেছি, তারপরে ওইটার উপরে বলেছি। তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে 2nd পজিশন পেয়েছি, তারপরে স্টেট লেভেলে গিয়েছি। তারপরে ওইখানেও আমাদের টপিক একটাই ছিল, এমার্জেন্সি পিরিয়ড অ্যান্ড ভায়োলেশন অফ কনস্টিটিউশন ইন ইন্ডিয়া। ওইখানেও আমি ওই টপিকের উপরেই ডিক্লামেশনে পার্টিসিপেট করি, স্পিচ দেই। ওইখান থেকে আমি প্রথম স্থান অধিকার করেছি। তারপরে এখন যাচ্ছি ন্যাশনালে। আমি এটাই আমাদের রয়েছেন কদমতলাতে অনেক ভালো ভালো বক্তারা, ওনাদের থেকে আমার শেখা। চেষ্টা করব আমাদের ত্রিপুরা রাজ্যকে রিপ্রেজেন্ট করার আরো ভালো করে। এতটুকুই সবার কাছে আশা। সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার ওসির নেতৃত্বে 155 জন যৌথ বাহিনীর রবিবার মেগা অভিযান চালিয়ে 2টি স্থানে 45টি প্লটে থাকা মোট 2,75,000 ফলন্ত গাঁজা গাছ কেটে ধ্বংস করেছে। অভিযান দক্ষিণ কালীখোলা এডিসি ভিলেজের ভদ্রাবাড়িপাড়া জঙ্গল এবং গরমছড়া এলাকার জঙ্গলে পরিচালিত হয়। ওসির নেতৃত্বে নারী পুরুষ জওয়ানরা ঘন কুয়াশার মধ্যেই এক এক করে সব প্লটে গাছ কাটে এবং পরে আগুন দিয়ে ধ্বংস করা হয়। ওসি জানিয়েছেন, চলতি মৌসুমে এটি সবচেয়ে বড় অভিযান। গোপন খবর পেলে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালীন স্থানীয়রা দূর থেকে দেখলেও কোনো রকম বাধা দিতে পারেননি। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজ আমরা সকাল 7টা থেকে 69 ব্যাটালিয়নের বিএসএফ পার্সোনেল, আমাদের থানার অফিসার সহ এবং থানার টিএসআর, 11 ব্যাটালিয়ন টিএসআর, 14 নম্বর ব্যাটালিয়নের টিএসআর এবং উমেন টিএসআর, টোটাল আমরা প্রায় 155 জন আমরা পুলিশ এবং বিএসএফ টিএসআর মিলে আমাদের নিদয়ের আগে এখানে বদ্রাইবাড়ি একটা জায়গা আছে এই অঞ্চলে এবং আর একটা গরমছড়া একটা অঞ্চল আছে। এই দুইটা অঞ্চলে প্রায় 45টা প্লটে এখানে প্রায় জায়গার পরিমাণ অনুমান 50 একর জায়গা হবে। এখানে বিস্তীর্ণ এরিয়াতে আমরা প্রচুর পরিমাণে গাঁজার চারা, ম্যাচুরড গাঁজার চারা দেখতে পাই এবং চারাগুলি আমরা কেটে ধ্বংস করে দিই এবং এই ধরনের অ্যাক্টিভিটিস এর আগেও ছিল আমাদের এবং আজকের সেই মেগা যে গাঁজা নিধন যে অপারেশন, এটা আমাদের আজকে আমরা সাকসেসফুলি করতে পারছি এবং এখানে আমরা প্রায় 2,75,000 গাঁজার চারা আমরা কেটে ধ্বংস করে দিই। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।